লাজুকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে বর্ণলতার মুখোশ লাজুর সামনে একেবারে ছিঁড়ে দিল অনুভব। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই এক চরম নাটকীয় মুহূর্ত দেখা যেতে চলেছে আপনাদের প্রিয় ধারাবাহিকের আগামী পর্বে। তাই পুরো সত্যিটা একদম প্রথম থেকে জানতে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এক টান টান উত্তেজনা। ডক্টরের চেম্বারে বসে আছে বর্ণলতা আর তার মা। ডক্টরবাবু খুব গম্ভীর গলায় বর্ণলতাকে বললেন, দেখুন মিসেস চ্যাটার্জি, আমি আপনাকে পরীক্ষা করে যতটুকু বুঝলাম আপনি কিন্তু মা হতে চলেছেন না, মানে আপনি প্রেগনেন্ট নন। ডক্টরের মুখে এই কঠিন সত্যিটা শুনে যেন আকাশ থেকে পড়ল বর্ণলতা। সে নিজের নার্ভাসনেস ঢাকার জন্য চিৎকার করে বলে উঠল, কি বলছেন কি ডক্টরবাবু, আপনি নিশ্চয়ই ভুল করছেন। প্রেগনেন্সি কিট দিয়ে আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে আমি প্রেগনেন্ট। শুধু আমি কেন, আমার হাজব্যান্ড অনুভবও তো নিজের চোখে সেই কিটের রেজাল্ট দেখেছে, আর আপনি বলছেন আমি মা হতে চলেছি না। আচ্ছা, আপনি বাকি পরীক্ষাগুলো করান না, তাহলেই তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে আমি সত্যি কথাই বলছি। ডক্টরবাবু তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ ঠিক সেই কারণেই তো আমি আপনাকে প্রেসক্রিপশনে সব লিখে দিচ্ছি। আপনি এক্ষুনি একটা ইউরিন টেস্ট করিয়ে সেই রিপোর্টটা আমাকে এনে দেখান, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। ডক্টরের এই কথায় বর্ণলতা ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে গেল। সে কাঁচুমাচু মুখ করে ডক্টরকে অনুনয় করে বলল, কিন্তু ডক্টরবাবু, আপনার পায়ে পড়ি, আপনি রিপোর্টে কোনোভাবেই এটা লিখবেন না যে আমি প্রেগনেন্ট নই। ডক্টর তো এই অদ্ভুত কথা শুনে অবাক। তিনি ভ্রু কুঁচকে বললেন, মানে আপনি কি বলতে চাইছেন মিসেস চ্যাটার্জি? বর্ণলতা তখন ডক্টরের হাত দুটো জড়িয়ে ধরে প্রায় কান্নাকাটি করতে করতে বলল, হ্যাঁ ডক্টরবাবু, আমি আপনাকে বলছি তো আমি মা হতে চলেছি। আপনি প্লিজ প্রেসক্রিপশনে শুধু এটুকুই লিখে দিন যে আমি প্রেগনেন্ট। টেস্টগুলো তো আমি ঠিকই করাবো, কিন্তু আপনি দয়া করে সত্যিটা এখন লিখবেন না। তখন ডক্টরবাবু রেগে গিয়ে বললেন, এটা কখনই সম্ভব নয়, মেডিকেল প্রফেশনে মিথ্যে লেখার কোনো জায়গা নেই। ঠিক তখনই বর্ণলতার মা মেয়ের এই মিথ্যে নাটক সামাল দিতে ডক্টরের সামনে হাত জোর করে বললেন, দেখুন ডক্টরবাবু, আপনি অন্তত কাগজে কলমে এটা লিখবেন না যে ও মা হতে পারছে না। মেয়েটা মা হওয়ার আনন্দে বুক বেঁধে আছে, অন্তত এইটুকু মিথ্যে জেনেও ও শান্তি পাক। ডক্টরবাবু এবার চরম বিরক্ত হলেন এবং কিছুটা সন্দেহান হয়ে বললেন, আচ্ছা, আপনারা মা মেয়ে মিলে ডক্টরের চেম্বারে বসে এমন অদ্ভুত আচরণ কেন করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মিসেস চ্যাটার্জি, আপনার উপর কি শ্বশুরবাড়ির কোনো চাপ আছে? আপনাদের তো সবেমাত্র 1 বছর হলো বিয়ে হয়েছে, তাহলে মা হওয়ার জন্য এত তাড়াহুড়ো কিসের? এখনো তো আপনাদের সামনে অনেক সময় পড়ে আছে। আপনি খুব স্বাভাবিকভাবেই কনসিভ করার চেষ্টা করতে পারবেন এবং সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবেন। তাহলে আপনি এখন এমন মিথ্যের আশ্রয় কেন নিচ্ছেন? ডক্টরের মুখে এই চাপের কথা শুনে বর্ণলতা যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সে নিজের মাথা ঠিক রাখতে না পেরে বলল, আমি খুব ভালোভাবেই কনসিভ করেছি, আমি মা হতে চলেছি, এটাই সত্যি। আমি যখন আপনাকে নিজে মুখে বলছি, তখন আপনি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছেন না ডক্টরবাবু? দেখুন, আপনি যদি আমার এই কথাটা না লেখেন, তাহলে কিন্তু আমি নিজের জীবন শেষ করে দেব। আমার সব শেষ হয়ে যাবে মা, আমি বাঁচবো না, আমার সব শেষ হয়ে যাবে। মেয়ের মুখে আত্মহত্যার কথা শুনে বর্ণলতার মা ভয়ে কেঁপে উঠলেন। তিনি বর্ণলতাকে জড়িয়ে ধরে বললেন, বন্যা, মা আমার, শান্ত হয় একটু, মাথাটা ঠান্ডা কর না মা, ডক্টরবাবুর সামনে এমন করিস না। এরপর ডক্টরের দিকে তাকিয়ে বললেন, ডক্টরবাবু, আপনি তো দেখতেই পাচ্ছেন মেয়েটার মানসিক অবস্থা কতটা খারাপ, ও মানসিকভাবে ভেঙে পড়েছে, আপনি প্লিজ ওর সাথে এমন কঠোর ব্যবহার করবেন না। তখন ডক্টরবাবু একটু নরম হয়ে বললেন, আচ্ছা মিসেস চ্যাটার্জি, আপনার হাজবেন্ড কোথায়? এমন একটা সেন্সিটিভ সময়ে একা তো আপনার দায়িত্ব নয়, উনি যদি আসতেন তবে ওনাকেও আমি সবটা বুঝিয়ে বলতে পারতাম এবং উনিও বিষয়টা ভালো করে বুঝতে পারতেন, তাই না? তখন বর্ণলতা আমতা আমতা করে মিথ্যে বাহানা দিয়ে বলল, ও আসলে একটু অফিসের কাজে ব্যস্ত আছে ডক্টরবাবু, সেই কারণেই আসতে পারেনি। ডক্টরবাবু তখন অবাক হয়ে বললেন, মানে ব্যস্ত আছে মানে? আপনার এই শারীরিক অবস্থার চেয়েও ওনার কাছে কাজটা বড় হয়ে গেল? ওনার তো সব কাজ ফেলে আপনার পাশে এসে দাঁড়ানো উচিত। বর্ণলতা তখন কোনো মতে পরিস্থিতি সামাল দিয়ে বলল, ডক্টরবাবু, আমি পরে একদিন ওনাকে আপনার কাছে নিয়ে আসব, আমি তো টেস্টগুলো করাবোই বলেছি আপনাকে। তাহলে আপনি প্লিজ আজকের মতো প্রেসক্রিপশনে লিখবেন না যে আমি প্রেগনেন্ট নই, এই কথাটা বাদ দিন, কারণ আমার মন বলছে আমি মা হতে চলেছি, আমি নিজেই সেটা অনুভব করতে পারছি। পরিস্থিতি বেগতিক দেখে ডক্টরবাবু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রেসক্রিপশনে আপনার প্রেগনেন্সি নিয়ে পজিটিভ বা নেগেটিভ কিছুই লিখলাম না। যতটুকু আমার প্রেসক্রিপশনে লেখা সম্ভব, আপনার লক্ষণগুলো দেখে আমি শুধু মানসিক স্ট্রেস কমানোর কিছু ওষুধ লিখে দিলাম, আপনি ওষুধগুলো খাবেন আর অবশ্যই এই টেস্টগুলো করিয়ে তারপর আমার সাথে দেখা করবেন।
বর্ণলতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে ডক্টর বাবু। ডক্টরের চেম্বার থেকে বের হওয়ার আগে বর্ণলতার মা ডক্টরকে ইশারা করে বললেন, ডক্টর বাবু, এখানে ভেতরে কি কথা হলো সেটা বাইরে লাজুকে বলার কোনো দরকার নেই। বুঝতেই তো পারছেন, ডাক্তারদের প্রফেশনে সব কথা তো আর সবাইকে বলতে হয় না। ডক্টর বাবু তখন বেশ বিরক্ত হয়ে কড়া গলায় বললেন, আমার নিজের প্রফেশনে আমার কি করতে হবে আর কি বলতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি আর বুঝি। এদিকে হসপিটালের করিডোরে একা বসে ছটপট করছিল লাজু। তখনই সেখানে এসে হাজির হয় বিশ্বজিৎ। বিশ্বজিৎ লাজুকে একা বসে থাকতে দেখে বলল, কিরে লাজু, তুই এখানে একা একা বসে আছিস যে, তুই এখনো বাড়ি যাসনি? লাজু তখন অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকিয়ে বলল, তুইও তো এখনো বাড়ি যাসনি বিশ্বজিৎ, কখন যাবি? বিশ্বজিৎ তখন একটু হেসে বলল, হ্যাঁ যাইনি, একটু কাজ ছিল, এবার যাব। কিন্তু লাজু, তোকে দেখে মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ রে, কি হয়েছে বলতো? লাজু তখন জোর করে মুখে একটু হাসি টেনে বলল, কেন আমার মন খারাপ থাকবে বলতো? না রে বিশ্বজিৎ, বিশ্বাস কর, আমার একটুও মন খারাপ নেই। বিশ্বজিৎ তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে কি জানিস লাজু, ছেলেদের না কখনো পুরোপুরি বিশ্বাস করা যায় না, না হলে একদিকে অনুভব তোকে, থাক এইসব মানুষের কথা বাদ দে। লাজু তখন বিশ্বজিৎকে থামিয়ে দিয়ে বলল, তুই ওসব কথা আর ভাবিস না রে বিশ্বজিৎ, ওসব ফালতু কথা আমি নিজের মনে একটুও জায়গা দিই না। ঠিক তখনই ডক্টরের চেম্বার থেকে মুখ কালো করে বেরিয়ে এলো বর্ণলতা আর তার মা। বর্ণলতা লাজুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হওয়ার ভান করে বলল, কিরে লাজু, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? লাজু তখন উৎকণ্ঠা নিয়ে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ বর্ণলতা দিদি, ডক্টরবাবু কি বললেন, সব ঠিক আছে তো? বর্ণলতা তখন জোর করে হাসিয়ে গিয়ে বলল, হ্যাঁ রে লাজু, সব একদম ঠিক আছে, ডক্টরবাবু কিছু ওষুধ আর টেস্ট করতে দিয়েছেন। লাজু তখন খুবই উৎসাহ নিয়ে বলল, বাহ, খুব ভালো কথা, তাহলে চলো না দিদি, আমি এক্ষুনি তোমাকে ল্যাবে গিয়ে টেস্টগুলো করিয়ে দিই। লাজুর এই কথায় বর্ণলতা আর তার মা দুজনেই চমকে উঠল। বর্ণলতার মা তড়িঘড়ি করে বললেন, না না লাজু, ডক্টরবাবু তো আজকে টেস্ট করতে বলেননি, উনি বলেছেন কদিন পরে শান্তি মতো টেস্ট করাতে, তুই একদম চিন্তা করিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকেও সব টেস্ট করিয়ে নেব। আর শোন লাজু, আজকে আমি বন্যাকে নিয়ে একটু আমার বাপের বাড়ি যাচ্ছি, সেখানে একটা বিশেষ জায়গায় যেতে হবে আমাদের, তুই ও বাড়িতে গিয়ে একটু সবাইকে বুঝিয়ে দিস যে বর্ণলতার ফিরতে আজকে একটু দেরি হবে। লাজু সরল মনে বলল, আচ্ছা ঠিক আছে দিদি, আমি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেব। ঠিক তখনই বর্ণলতার মা লাজুকে একটু খোঁচা দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা লাজু, তোমার হোস্টেল গোছানোর কাজ এখনো শেষ হয়নি? তোমার হোস্টেল ঠিক হতে আর কতদিন লাগবে? লাজু তখন বিনীতভাবে বলল, না মাসিমা, হোস্টেলটা পুরোপুরি ঠিক হতে আরো 2 মাস মতো সময় লাগবে। বর্ণলতা তখন বাঁকা হেসে লাজুকে বলল, ও এখনই হোস্টেলে চলে যাবে কেন মা, ও তো মাসি হবে, বাচ্চার মুখ দেখবে, তারপর যেখানে যাওয়ার যাবে, কি বলিস লাজু? এই কথা বলে লাজুকে আড়াল করে বর্ণলতা আর তার মা সেখান থেকে চলে গেল। একটু দূরে গিয়ে বর্ণলতার মা বেশ চিন্তিত মুখে বর্ণলতাকে আড়ালে ডেকে ফিসফিস করে বললেন, বর্ণলতা, তুই এটা কি করলি বলতো? লাজুকে তুই ওই বাড়িতে আরো 2 মাস থাকতে বললি কেন? ও তো চলে গেলেই ভালো হতো। বর্ণলতা তখন কুটিল হেসে বলল, এখনো চোখের সামনে থাকুক না মা, ও বাড়িতে থাকলে অনুভব আর লাজু আড়ালে কোনো কথা বলার সুযোগ পাবে না, আমার চোখের সামনে থাকলে আমি দুজনের ওপর কড়া নজর রাখতে পারবো। তখন বর্ণলতার মা আবার আশঙ্কার সুরে বললেন, কিন্তু 5 মাস পরে যখন তোর স্বাদ হবে আর তুই পাকাপাকিভাবে আমার বাড়িতে চলে আসবি, তখন কি হবে? বর্ণলতা তখন আত্মবিশ্বাসের সাথে বলল, তুমি একদম চিন্তা করো না মা, ওই 5 মাস আসার আগেই আমি লাজুকে কোনো না কোনো ছুতোয় এমনভাবে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেব যে ও আর মুখ দেখাতে পারবে না। আর দেখো না, এর মধ্যে অনুভব ওর দিকে ফিরেও তাকাবে না, আমি সব সামলে নেব। এই কুটিল চক্রান্তের কথা বলতে বলতে মা মেয়ে সেখান থেকে বিদায় নিল। এদিকে হসপিটালের করিডোরে বিশ্বজিৎ আর লাজু দাঁড়িয়েছিল। তখনই ডক্টরবাবু ওখান দিয়ে যাচ্ছিলেন। ডক্টরবাবুকে দেখে লাজু আর থাকতে পারল না, সে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, ডক্টরবাবু, বর্ণলতা দিদির কি বুঝলেন, ও কেমন আছে, বাচ্চার কোনো সমস্যা নেই তো? ডক্টরবাবু তখন লাজুর দিকে তাকিয়ে বললেন, শারীরিক দিক থেকেও ভালোই আছে, তবে আমার যতটুকু মনে হলো ও ভীষণ মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে আছে। অনেক সময় এমনটা হয় যে শ্বশুরবাড়ির লোকজন কিংবা নিজের হাজবেন্ড বাচ্চার জন্য খুব বেশি চাপ দেয়, যার ফলে মেয়েরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বর্ণলতার সাথেও কি এমন কিছু হয়েছে ও বাড়িতে? লাজু তখন অবাক হয়ে মাথা নেড়ে বলল, না না ডক্টরবাবু, ও বাড়ির লোক তো সবাই ভীষণ ভালো, অনুভবও খুব ভালো, ও বাড়িতে বর্ণলতা দিদিকে বাচ্চার জন্য কেউ কোনো চাপ দেয়নি। ডক্টরবাবু তখন মনে মনে একটু খটকা নিয়ে বললেন, তাই নাকি? তাহলে উনি চেম্বারের ভেতরে এমন অদ্ভুত আচরণ কেন করলেন? যাই হোক, আমি ওনাকে কিছু ওষুধ লিখে দিয়েছি আর কিছু জরুরি টেস্ট দিয়েছি, ওগুলো করিয়ে নেবেন।
এই বলে ডক্টরবাবু সেখান থেকে চলে গেলেন। ডক্টরের কথা শুনে লাজুর মনে মনে একটা খটকা তৈরি হলো। এরপর লাজু আর বিশ্বজিৎ হসপিটাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে চ্যাটার্জি বাড়িতে তখন খুশির আমেজ, সবাই মিলে আনন্দ করছে, গল্প করছে। অনুভবের মা ঘড়ির দিকে তাকিয়ে বেশ চিন্তিত মুখে বললেন, আচ্ছা, বর্ণলতার তো এতক্ষণে ডক্টর দেখিয়ে চলে আসার কথা ছিল, ও এখনো আসছে না কেন বলো তো দিদি? ঠিক তখনই লাজু বাড়িতে এসে প্রবেশ করে। লাজুকে একা দেখে অনুভবের মা ব্যস্ত হয়ে বললেন, কিরে লাজু, তুই একাই ফিরে এলি? বর্ণলতা কোথায়? ও তোর সাথে আসেনি? লাজু তখন শান্ত গলায় বলল, কাকিমণি, বর্ণলতা দিদি তো ওনার মায়ের সাথে ওনাদের বাড়িতে গেছেন, বললেন একটা দরকারি কাজ আছে, ফিরতে একটু দেরি হবে। এই কথা শুনে অনুভবের মা আকাশ থেকে পড়লেন। তিনি একটু অসন্তুষ্ট হয়ে বললেন, ডক্টর দেখিয়ে তো বর্ণলতার সোজা এই বাড়িতেই চলে আসা উচিত ছিল। আমরা সবাই এখানে ওর জন্য কত চিন্তা করছি, আর ও না জানিয়ে মায়ের বাড়ি চলে গেল। লাজু তখন আর কিছু না বলে চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। লাজু চলে যেতেই অনুভবের মা জেঠিমার দিকে তাকিয়ে বললেন, দিদি, বর্ণলতার এই আচরণটা কিন্তু একদম ঠিক হলো না। আমরাও তো বাড়ির বউকে নিয়ে চিন্তা করি নাকি? জেঠিমা তখন পরিস্থিতি ঠান্ডা করার জন্য বললেন, আরে চলে আসবে রে, এত চিন্তা করিস না, ও তো মায়ের সাথেই গেছে। এদিকে নিজের ঘরে গিয়ে লাজু একা একা ডক্টরবাবুর বলা কথাগুলো ভাবছিল আর অস্থির হয়ে উঠছিল। লাজু মনে মনে বলল, ডক্টরবাবু বললেন বর্ণলতা দিদি নাকি ভীষণ মানসিক চাপে আছে বাচ্চার জন্য, অথচ অনুভব আমাকে ফোন করে বারবার বলছে যে এই বাচ্চা নাকি ওনার নয়। আমি তো ভাবতেই পারছি না অনুভব এতটা নিচে নামতে কি করে পারে। ও এমন একটা জঘন্য কথা বর্ণলতা দিদির নামে বলে কি করে? ঠিক তখনই অনুভবের ফোন আসতে শুরু করলো লাজুর মোবাইলে। অনুভব বারবার লাজুকে ফোন করতে থাকে। লাজু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ক্ষোভের সাথে বলল, এই লোকটা আবার ফোন করছে, আমি ওনার ফোন কোনোভাবেই ধরবো না। কিন্তু অনুভব নাছোড় বান্ধা, সে অনবরত ফোন করতেই থাকে। শেষমেশ বাধ্য হয়ে লাজু ফোনটা রিসিভ করে খুব রাগী গলায় বলল, কি হয়েছে বলো, এখন আবার ফোন করেছো কেন? অনুভব তখন ওপাশ থেকে বলল, তুমি এতক্ষণ ধরে আমার ফোনটা ধরছিলে না কেন লাজু? লাজু তখন ক্ষোভ উগরে দিয়ে বলল, কেন ধরছিলাম না সেটা তুমি খুব ভালোভাবে জানো। তুমি নিজের স্ত্রীর নামে অমন নোংরা কথা বলবে আর আমি মুখ বুজে সহ্য করব ভেবেছ? সেই কারণেই তোমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না আমার। অনুভব তখন ব্যাকুল হয়ে বলল, লাজু প্লিজ রাগ করো না, তোমাকে আমার একটা কথা শুনতেই হবে। লাজু সোজা জানিয়ে দিল, না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। অনুভব তখন নিরুপায় হয়ে বলল, বেশ, আমাদের বন্ধুত্বের দিব্যি, এবার তো শুনবে। লাজু তখন বুক ভাঙা কষ্টে বলল, আমাদের সেই পবিত্র বন্ধুত্বটা না অনুভব, তুমি অনেক আগেই নিজের হাতে নষ্ট করে দিয়েছ। অনুভব তখন আর সহ্য করতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম আমি অপরাধী। ওই নষ্ট হয়ে যাওয়া বন্ধুত্বের দিব্যি দিয়েই বলছি লাজু, তুমি প্লিজ আমার সাথে একবার দেখা করো, আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে। লাজু তখন একটু ভেবে বলল, বেশ, তোমার সাথে আমি দেখা করব, তবে আমারও কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কিন্তু তোমাকে মানতে হবে। অনুভব তখন আশার আলো দেখে বলল, ঠিক আছে লাজু, তুমি যা বলবে আমি সব মানতে রাজি। তাহলে কি কালকে আমরা একবার দেখা করতে পারি? লাজু গম্ভীর গলায় বলল, ঠিক আছে, আমি কালকে কখন দেখা করব সেটা তোমাকে সময় মতো জানিয়ে দেব। এর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।